আমাদের এখানে যেটা দরকার হবে, তুই পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন জেনেছিস, তার থেকে গ্রাফ এঁকেছিস, টোটাল এনার্জি এক্সপ্রেশন জেনেছিস, গ্রাফ এঁকেছিস, আমরা কতগুলো এনার্জি স্টেট পেয়েছি, ভেরি সিম্পল, ওয়ান অ্যাটমিক সিস্টেমের ক্ষেত্রে। বাকি এইগুলো আমি জাস্ট এটা আমি এইটা বোঝাতে চাইছিলাম যে এগুলো আমি কিভাবে আঁকবো, তার প্রসঙ্গে এই জায়গাটা এলো যে স্পেসিং হতে হতে এটা কি হবে, খুব কাছাকাছি চলে আসছে। এবং কেন কাছাকাছি আসছে, কেন, তার কারণটা হচ্ছে এনার্জিটা কন্টিনিউয়াস হতে চাইছে। তার কারণ এটা অ্যাটমিক সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে, দূরে যাচ্ছে। তো অ্যাটমিক সিস্টেম থেকে যত বাইরের দিকে যাচ্ছে মানে কি, এখন গ্র্যাভিটেশনাল ফিল্ডের আন্ডার আসছে তো অ্যাকচুয়ালি, ভেবে দেখ, যে বাইরে নিয়ে চলে যাচ্ছে, মানে আদার্স ফিল্ডে, এমনি আমি গ্র্যাভিটেশনও বলবো না, আদার্স অন্য কোনো ফিল্ডে চলে যাচ্ছে, ওই অ্যাটমিক সিস্টেমে নেই আর। বা আমি বলতে পারি যে ওই সিঙ্গেল অ্যাটমের যে ইলেকট্রিক ফিল্ড তার আন্ডারে নেই, অন্য ফিল্ডে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছিস, আদার্স ফিল্ড আরো এর উপরে যদি আসে, তাহলে এটা কি হতে পারে, এটা এরকম কন্টিনিউয়াস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো সেইটা আমরা এবার টু অ্যাটমিক সিস্টেমের ক্ষেত্রে দেখবো এটা কিভাবে হবে, দেখ কিভাবে স্প্লিট হবে এনার্জি। তাহলে টু অ্যাটমিক সিস্টেম, দুটো অ্যাটম থাকবে, টু অ্যাটমিক সিস্টেম। এই অনলাইন তোরা বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। টু অ্যাটমিক সিস্টেম, এখানে মনে কর প্লাস জেডি আছে। আচ্ছা, দুটো আমি আগে দূরে দূরে আঁকি, হ্যাঁ। মানে এমনিতে কি হয়, এমনিতে তো বুঝতে পারছিস যে নিশ্চয়ই আমি যদি দুটো অ্যাটম থাকে, ইয়ের ভেতরে যখন থাকবে, দুই একসঙ্গে যখন থাকবে, কাছাকাছি থাকবে, আমরা প্রথম আগে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকলে কেমন আচরণ করে দেখি, তারপরে দেখবো কাছাকাছি থাকলে কিরকম আচরণ করে। আচ্ছা, প্রথম আমরা কি দেখলাম, ওয়ান অ্যাটমিক সিস্টেম, পুরো হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বুঝতে পারছি। ওয়ান অ্যাটমিক সিস্টেম, পুরো অ্যাটমিক স্ট্রাকচার যা পড়েছিস, হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তাদের হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা ওই অ্যাটমটাকে আমরা আলাদা করে ওই অ্যাটম ইলেকট্রন বিন্যাস করেছি, যার কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। কিন্তু প্রথমে যদি আমরা একটা অ্যাটমের প্রপার্টি না বুঝতে পারি সঠিকভাবে, দুটো অ্যাটম একসঙ্গে তাহলে কি হয় আমরা বলতে পারবো না, কারণ সেরকম কোনো ডাইরেক্ট ম্যাথমেটিক্স নেই, সিস্টেমটা তো কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে প্রথমে আমি যদি বলি, মনে করো এদিকে রয়েছে একটা সিস্টেম, অ্যাটমিক সিস্টেম, ওয়ান অ্যাটমিক সিস্টেম, এদিকে রয়েছে একটা ইলেকট্রন রয়েছে এর, বাইরের কক্ষের ইলেকট্রনের কথা বলছি, প্লাস জেডি, এদিকে একটা ইলেকট্রন। এই এই অ্যাটমটার সঙ্গে এই অ্যাটমটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, মেন কথা, দুটো পাশাপাশি আছে, দূরে আছে, কোনো ইফেক্ট নেই একটার সঙ্গে আরেকটা। তাহলে কি হবে, নিজের মতো থাকবে, দুটো ওয়ান অ্যাটমিক সিস্টেমের মতো আচরণ করবে, আলাদা আলাদা। তাহলে এই অ্যাটমের জন্য গ্রাফ টাক আর ওই অ্যাটমের জন্য গ্রাফ টাক পাশাপাশি কিরকম হবে, ইউ ভার্সেস আর। তোর নিচে নিচে আঁকবি, হ্যাঁ, ফার্স্ট অ্যাটমটার নিচে ফার্স্ট গ্রাফটা আঁকবি, আর সেকেন্ড অ্যাটমটার নিচে সেকেন্ড গ্রাফটা আঁকবি। আমি আসলে যেটার দিকে যাচ্ছি সেটাকে বলে ক্রনিক পেনি মডেল, ব্যান্ড থিওরি অফ সলিড, ঠিক আছে। ক্রনিক পেনি মডেলটা এইভাবে এস্টাবলিশ করা হয়েছে, আস্তে আস্তে বুঝতে পারবে। কিন্তু সেটা আমরা এখানে সেটা পড়বো না অবশ্যই, মানে তার যে ইন্ট্রোডাকশনটা সেটাই আমি বলছি, আসলে সেটা তোদের বুঝতে সুবিধা হবে। এটা তো সিলেবাসে নেই, কিন্তু কোশ্চেন এরকম ভাবে পড়বে। আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে ব্যান্ড গুলো গঠিত হয়, যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কি আসলে সেটা খাবার জিনিস, ইলেকট্রন কি লাভ দেয় কোথার থেকে কোথায়, কি হয় সেটা বোঝানোর চেষ্টা করছি, সেটা আসলে ইউ ভার্সেস আর। টু অ্যাটমিক সিস্টেমের, তাহলে বুঝতে পারছি একটার সঙ্গে একটা কোনো সম্পর্ক নেই, দুটো আলাদা আলাদা আচরণ করবে, যেরকম আগে ওয়ান এস নাকি, টু এস, থ্রি এস, থ্রি পি, ওয়ান এস টু এস টু পি আগে, তারপর থ্রি এস।
আচ্ছা, আমার এগুলো বেড়ে যাচ্ছে, তার মানে ইলেকট্রন গুলো কিন্তু এই ইলেকট্রনের এইদিকে কিন্তু এনার্জি থাকতে পারবে না। এই পোটেনশিয়ালটা আন্ডারে আছে, মানে ইলেকট্রন এইখান থেকে ম্যাক্সিমাম এনার্জি এখানে অবধি থাকবে, মানে ভুল বলছি, ম্যাক্সিমাম এনার্জি বলবো মানে রেডিয়াসটা। হ্যাঁ, ইলেকট্রনটা দেখ এইখানে পর্যন্ত বাউন্ড, তারপর তো আনবাউন্ড, ওটা কি এখানে পর্যন্ত বাউন্ড ইলেকট্রন। আমি এটা জাস্ট একটা প্যারালাল লাইন হিসেবে দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি গ্রাফটা কাজ করবে এইখান থেকে এইখান অবধি, এইখান থেকে এইখান অবধি, এইখান থেকে এইখান অবধি, এইখান থেকে এইখান অবধি। কারণ দেখ এটা কি বোঝাচ্ছে বলছে কি, ও রেডিয়াসটা বোঝাচ্ছে না, এদিক থেকে এইখানে, এদিক থেকে সেন্টার থেকে এদিকে, সেন্টার থেকে এদিকে কতদূর পর্যন্ত যেতে পারবি রেডিয়াস অবধি, তার করেসপন্ডিং তো এটা ভ্যালু ক্রস করতে পারবি না। মানে আমি এটা বোঝাতে চাই, এখানে যদি জেডি হয় তাহলে এইখানে অবধি হচ্ছে প্লাস আর, এইখানে অবধি হচ্ছে যে যেটা মাইনাস আর বলছিলাম আমরা, বুঝলি তো? এবার দেখ তাহলে এইখানে এটা যদি আর ইকুয়াল টু 1s অরবিট, এটা যদি আর ইকুয়াল টু 1s হয়, ভেবে দেখ এটা, তাহলে এই দিকটা কোনো অর্থ নাই। আর ইকুয়াল টু 1s তো এখানে অবধি দেখ, এই দিকটার কোনো অর্থ নেই, বাস জাস্ট, কিন্তু ম্যাথামেটিক্যালি এটা পসিবল, একটা গ্রাফ তো প্যারালাল, কিন্তু ফিজিক্যালি এই গ্রাফটা এইখান থেকে এইখান অবধি এক্সিস্ট করে। তাহলে জাস্ট এটা 1s 2s 2p 3s 3p, সিমিলারলি এদিকেও থাকবে 1s 2s 2p 3s 3p। অনেকবার গ্রাফ আঁকতে হবে, সবসময় ডিস্টেন্স গুলো ফলো করা যাবে না, আসল জিনিসটা তো বুঝে গেছো। সবসময় এটা মানে একদম পারফেক্ট আঁকা স্কেলিং করে সম্ভব না। এইবারে কি হবে, দুটো অ্যাটম মনে করো যদি কাছাকাছি চলে আসে, তাহলে কি হবে, একটার অরবিট আর একটা অরবিটের উপর ওভারল্যাপ করবে। হুম, এটা মনে করো প্লাস জেডি, দেখো ওভারল্যাপ করবে অরবিট গুলো, ওভারল্যাপিং স্টার্ট, তাই তো? আচ্ছা, এখানে আমি একটা অরবিট বানাচ্ছি, সবচাইতে আউটারটা, হ্যাঁ, এরকম। এই অরবিটটা কি নাম? মলিকুলার অরবিট, এটাই তো, এইটাই তো এর মধ্যে পড়ছি, এইটার জন্য এত। দুটো অ্যাটম একসঙ্গে চলে এসেছে, একসঙ্গে মলিকুলস অবস্থায় আছে, তাহলে এদের যে অরবিটটা, এই ইলেকট্রনটা দেখ, এই ইলেকট্রনটা কি এই এর আন্ডারও আছে, আবার এই আন্ডারও আছে, দুটো নিউক্লিয়াসের আন্ডারে যে ইলেকট্রনটা থাকে তার মডেলটাই তোরা পড়িস মলিকুলার অরবিটাল, সেটাই হচ্ছে এই অরবিটটা, এটাই মলিকুলার অরবিট। তাহলে আমরা এই ইলেকট্রন গুলার, এইখানে যে ইলেকট্রন গুলো থাকবে তাদের এনার্জি স্টেটের কথা বলবো। তাহলে এখন কি হবে, ওই গ্রাফ দুটো কি হবে, কাছাকাছি সরে আসবে, তাহলে গ্রাফ গুলো ওভারল্যাপ করবে। তাহলে আমরা ওইখানে এইখানে আমরা কি দেখছি, অরবিটাল আকারে দেখছি, আর গ্রাফে এনার্জির আকারে দেখছি, আর কিছুই নেই। গ্রাফটা কি প্রকাশ করছে, এনার্জি। হ্যাঁ, তাহলে এখানে আমরা এনার্জি গুলোরও দেখবো যে কোনখানে অবস্থানটা কি হচ্ছে, কোনখানে ইলেকট্রন থাকলে কি এনার্জি, মানে এনার্জি গুলো, এনার্জি গ্রাফ গুলোর ওভারল্যাপিং দেখবো এখানে। আর এখানে কি ডাইরেক্ট আমরা অরবিটাল ওভারল্যাপিং দেখছি। তাহলে দেখ আমি করেসপন্ডিং, তোরা নিচে নিচে আঁকবি দুটো পাশাপাশি,
দুটো আঁকতে হবে অবশ্যই। ওকে, তাহলে এইখানে একটা নিউক্লিয়াসের আন্ডারে আছে, আর একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটার জন্য দেখ গ্রাফটা কিরকম হবে, জাস্ট এরকম হবে তো? আর এই নিউক্লিয়াসটার জন্য গ্রাফটা কিরকম হবে, এরকম। হয়েছে? তাহলে বল, এই যে দেখছিস, এই যে এইখানে থেকে ওভারল্যাপ হয়েছে, দেখছিস? তার মানে এইখানে যদি আমি এনার্জি স্টেটটা আমি দেখাই, তাহলে এই যদি এনার্জিটা মনে করি এখান থেকে, এবার দেখ, এটা মনে করো ফার্স্ট অ্যাটমটার জন্য যে ইলেকট্রনটা আছে তার এনার্জি স্টেট, তাই তো? আর সেকেন্ড নিউক্লিয়াসটা আমরা যদি কথা বলি, তাহলে এটা সেম এনার্জি স্টেট দেখ। হ্যাঁ, তাই তো হওয়া উচিত, কারণ ওই যে যে বাইরের আমি অরবিট এঁকেছিলাম, সে অরবিটের দুটোর আন্ডারে আছে একটাই এনার্জি স্টেট। তাহলে দেখ, এই অরবিটটার পরে যে কোনো অরবিটের কথা বললে কি হবে, কমন এনার্জি স্টেট হয়ে যাবে। এটাকে সব থেকে আউটারটা আমি ধরেছি দেখ। সেটা কত হবে বলা যায়, মানে 3s হতে পারে, বিভিন্ন অ্যাটমের ক্ষেত্রে বিভিন্ন, 3s হতে পারে, 3p হতে পারে, 3d হতে পারে। তাহলে আমরা ধর আপ টু 3p ধরছি, তাহলে আমি ধরে নিলাম যে এটা 3p স্টেট। তাহলে 3p স্টেটটা ওভারল্যাপ করেছে কমপ্লিটলি, নাকি? তাহলে নিচের স্টেট গুলো কি থাকবে, যেরকম থাকার থাকবে, 1s যেরকম ছিল 1s থাকবে। এগুলো একদম সোজা সোজা আঁকবি, হ্যাঁ, চেষ্টা করবি যতটা সম্ভব সোজা। 2s, 2p, 3s, 2pটা একটু কাছে আঁকা চলতো, থাকছে এমন কোনো, বুঝতে পারছিস তুই কি হবে? দুটো একসঙ্গে করা খুব মুশকিল। এই যে এবার দেখ কি হবে। এটা তো এইটা তো বুঝলি যে এটা ওভারল্যাপ হচ্ছে। নিচের স্টেট গুলোর কি কোনো পরিবর্তন হবে? নিচের স্টেট গুলোরও পরিবর্তন হবে, কারণ এই এনার্জি স্টেট গুলো এখন দুটো নিউক্লিয়াসের আন্ডারে আছে, ইফেক্ট পড়বেই। একটা নিউক্লিয়াসের আন্ডারে এর এনার্জি যা যা যে পরিমাণ এনার্জি ছিল, এটা এর কি -13.6 থাকবে? আগে -13.6 ছিল, একটা নিউক্লিয়াসের আন্ডারে ছিল। -13.6 থেকে বেশি হতে পারে, কম হতে পারে স্টেটটা। তাহলে এই স্টেটটা এখান থেকে উপরে উঠতে পারে, তাই তো, অথবা নিচেও নামতে পারে। তো সাপোজ মনে করেন আমি হচ্ছে এই এটা কোনটা হবে আমি বলতে পারবো না। হতে পারে এই অ্যাটমটার ক্ষেত্রে সাপোজ ধরে এখানে উঠে গেল স্টেটটা, এই অ্যাটমটার ক্ষেত্রে এখানে নেমে গেল। তার মানে ওই দুটো নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করবে, ওই দুটো নিউক্লিয়াস ফোর্সের উপর ডিপেন্ড করবে। আগে তো আগে তো একটা ফোর্সের আন্ডারে ছিল, এখন দুটো ফোর্সের আন্ডারে আছে, দুটো নিউক্লিয়াস ফোর্সের আন্ডারে আছে। তাহলে তার মানে দেখ, তাহলে এনার্জি স্টেটটা কোথায় কোথায় চেঞ্জ হতে পারে, পসিবলটা এখানে এই আপ কিছুটা উঠছে, এখানে কিছুটা ডাউন হচ্ছে। তার মানে পসিবিলিটিটা কতটা, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এইখানে আসতে পারে,
আর এদিকে কোন দিকে আসতে পারে? তার মানে 1s এ থাকা ইলেকট্রনটার দেখ, আগে এনার্জি একটাই স্টেট ছিল, এখন এনার্জি দুটো পসিবল স্টেট। কি বুঝছিস? সিমিলারলি এটার হবে, এটাও হবে, এরও দুটো পসিবল স্টেট, কিন্তু এর কি হয়ে গেছে, দুটো স্টেট সমান আছে, একই আছে, যেটা বাইরে, এদের আলাদা আলাদা থাকবে। এইখানে যেতে পারবে না, এইখানে আসতে পারবে না। তার মানে ভেতরের অরবিট তো দেখ, ভেতরের অরবিট তো ওভারল্যাপ হয়নি না, এই অরবিটে থাকবে, এই অরবিট নিজের মতো থাকবে, কিন্তু ওই আগে যে এনার্জি নিয়েছিল এখন আর সেই এনার্জি নিয়ে থাকবে না, তার থেকে বেশি হতে পারে, তার থেকে কম হতে পারে। কিন্তু যে মনে কর ওভারল্যাপ হয়ে গেছে, সে কি, সে একটা এনার্জি তার, সে মোর ফ্রি। এটা ফ্রি ইলেকট্রন আমি বলেছিলাম না, যে সে ভেতরে ইলেকট্রনটা থেকে ইলেকট্রনটা মোর ফ্রি কেন, দেখ তার পসিবল, তার মুভ করার জায়গাটা অনেক বেশি। সিমিলারলি কি হবে, 2s2p স্টেটের ক্ষেত্রে হবে, কেউ একটু নামবে, কেউ একটু উঠবে। এগুলো সব এক্সপ্লেন করে যাবে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে, সব এক্সপ্লেন করে যাবে কিভাবে কি আছে, ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করে যাবে বাই ইউজিং ক্রনিক পেনি মডেল। এত সোজা নয় বুঝলি, যে তোকে, যে বিটেকের লোকগুলো তোকে বুঝিয়ে দিবে, যতই পড়া করা ফিজিক্স পালায়, ওরা তোকে ব্যান্ড থিওরি বলি পালাবে, উপর দিকে ইলেকট্রন ঝাপাবে আর নিচের দিকে নামবে, শেষ। না, এটার ক্ষেত্রে তাই হবে। আর এইটা তো বুঝতে পারছি যে পুরো জায়গাটা রয়েছে এদিকে, তারপরে এটা কি কন্টিনিউয়াস টাইপেরই হচ্ছে, তো ওভারল্যাপিং হয়ে গেছে। তুই বিষয়টা দেখ, দুটো কন্টিনিউয়াস হওয়ার কারণ আলাদা। আগে কেন কন্টিনিউয়াস হচ্ছিল বল দেখি, তার ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছিল অ্যাটম থেকে, এখন ইলেকট্রন অ্যাটম থেকে বেরোয় নাই, দুটো অ্যাটমের ওভারল্যাপিং, দুটো নিউক্লিয়াসের আন্ডারে চলে এসেছে, তার জন্য কি কমন স্টেট হয়ে যাচ্ছে পরপর উপর, কমন হবে ওটে, যেখানে ওভারল্যাপ হবে তারপরের থেকে সব কমন অরবিট হবে। হ্যাঁ, এটা এটা আরো ক্লিয়ার হবে, মানে মোর ইফেক্টিভ হবে কখন, যখন আরো অনেক অ্যাটম চলে আসবে, যেটা ক্রিস্টালে হয়, ক্রিস্টালে দূরে থাকে এন সংখ্যক অ্যাটম একসঙ্গে থাকে, তাহলে এন সংখ্যক অ্যাটম যখন তাদের অ্যাকচুয়াল ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সে থাকবে, যেটা থাকে অ্যাকচুয়ালি, আমরা এখানে কিভাবে ভাববো বলতে কি, আমরা এরকম ভাববো যে প্রথমে সব অ্যাটম গুলো মনে করো আলাদা আছে, যেটা থাকে না কোনোদিনও, কিন্তু আমরা ভাববো কি প্রথমে সব অ্যাটম আলাদা আছে, যে যার নিজস্ব স্টেট থাকবে, যে সব অ্যাটম গুলো একসঙ্গে জড়ো করিস মনে কর, ক্রিস্টালটাকে ফর্ম করছিস আস্তে আস্তে, তার কথা হচ্ছে এই এনার্জি স্টেট গুলো আস্তে আস্তে মডিফাই হতে শুরু করবে, যখন একদম ওদের অ্যাকচুয়াল ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সে চলে আসবে, যে যেটা ক্রিস্টালের অ্যাকচুয়ালি ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে যখন থাকবে সব অ্যাটম গুলো, তখন কি হবে, এগুলো কমপ্লিট মডিফাই হয়ে যাবে। তাহলে কি হবে বল দেখি, দুটো নিউক্লিয়াসের আন্ডারে যখন ছিল, আমরা বলছিলাম যে দুটো পসিবল স্টেট, যদি আমরা এইভাবেও বলি ফর সিম্পলিসিটি বোঝার জন্য, তিনটা নিউক্লিয়াস যদি আসে আরো স্টেট বাড়া উচিত, তো পসিবল স্টেট, চারটা যদি আসে আরো পসিবল স্টেট বাড়া উচিত, পাঁচটা যদি আসে আরো পসিবল স্টেট বাড়া উচিত। তার মানে আস্তে আস্তে কি হবে, যখন এন সংখ্যক ভেবে দেখ, যখন এন সংখ্যক অ্যাটম কাছাকাছি চলে আসবে, তখন কি হবে এগুলা, হ্যাঁ কন্টিনিউয়াস হতে চাইবে। তার মানে এই যে যেটা আমি দুটো স্টেট দেখাচ্ছিলাম এখানে আগে, এটা কি, এটা এত বেশি সংখ্যক স্টেট হয়ে যাবে যে মনে হবে কন্টিনিউয়াস খুব কম জায়গার মধ্যে। তাহলে যখন এন সংখ্যক অ্যাটমের জন্য আমি পরপর আঁকবো, তখন এগুলো কি
কন্টিনিউয়াস ব্যান্ড হয়ে যাবে, ওইটাকে ব্যান্ড বলা হচ্ছে। যেটা আগে কি ছিল, জাস্ট দুটো লাইন ছিল, এনার্জি লেভেল ছিল আগে, এনার্জি স্তর। আর এখন কি হলো, এনার্জি ব্যান্ড, মানে কি একটা নির্দিষ্ট রেঞ্জ রয়ে গেছে, এখান থেকে এইখানের মধ্যে যে কোনো এনার্জি নিয়ে থাকতে পারে ইলেকট্রন। সিমিলার এটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে। কিন্তু এই ইলেকট্রনগুলো ভ্যালেন্স ভ্যালেন্স ইলেকট্রন নয়, এগুলো এনার্জি ব্যান্ড হবে, বাট এগুলো ভ্যালেন্স ইলেকট্রন নয়। কাজে এরা ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড গঠন করবে না। তাহলে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডটা কোথা থেকে গঠিত হবে, এইখানের যে এনার্জি ব্যান্ডটা তৈরি হবে, মানে এক্সাইটেশন নয়, সব থেকে যেটা যেখানে ওভারল্যাপিং তারপরে যেটা হবে। ঠিক আছে, তাহলে এরপর আমরা এন সংখ্যক অ্যাটমের ক্ষেত্রে নেক্সট লিখ এন সংখ্যক অ্যাটম, এন এন নাম্বার অফ অ্যাটমিক সিস্টেম, এন সংখ্যক পরমাণু বিশিষ্ট সংস্থা, মানে অ্যাকচুয়ালি ক্রিস্টাল, তাই তো? এন সংখ্যক পরমাণু বিশিষ্ট সংস্থা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা তুই মানে আগে থেকে বলতে পারবি যে কোন স্টেট থেকে ওভারল্যাপিং হওয়া শুরু করবে। বিভিন্ন ক্রিস্টালের ক্ষেত্রে বিভিন্ন, সে অনুযায়ী কন্ডাকশন ব্যান্ড তৈরি, সেটা আমরা আসবো আস্তে আস্তে। এইখানে এইখানে এইটুকু বুঝলে যথেষ্ট যে ওভারল্যাপিং হওয়ার পরে কি হচ্ছে, প্রত্যেকটা ইলেকট্রন ভেবে দেখ যারা আছে সবাই কি অনেক সংখ্যক ফিল্ডের আন্ডারে চলে আসছে। মানে মনে করো আমি যদি বলি যে এই পেনটা আমার এখানে আছে এখন কি অনলি পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডে, আমার মনে হয় যে মঙ্গল গ্রহ এখানে আছে সাপোজ, তাহলে মঙ্গল গ্রহ তো একে ফোর্স দেবে, আরেকটা গ্রহ যদি আসে সেও তো একে ফোর্স দেবে, ওটা কি? তাহলে এর যে এনার্জিটা চেঞ্জ হয়ে যাবে না এবারে, আগের এনার্জিটা থাকবে, ওটাই হচ্ছে ওখানে। ওখানে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি হচ্ছে প্লাস জেডি করে সব প্রত্যেকটা নিউক্লিয়াস আন্ডারে। হ্যাঁ, নাম্বার অফ ওভারল্যাপিং ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে, ওটা কারণ এন সংখ্যক সবারই তো বাইরের কক্ষে ইলেকট্রনগুলো ওভারল্যাপ করবে, তাহলে ওখানে নাম্বার অফ ইলেকট্রন বেড়ে যাবে, এনার্জি স্টেট বেড়ে যাবে, একটা ইলেকট্রনের সঙ্গে করসপন্ডিং একটা এনার্জি স্টেট আছে, তাই নাম্বার অফ স্টেট বেড়ে যাবে, সেই স্টেটগুলো কি কন্টিনিউয়াস থাকবে। তাহলে দেখ, আমরা যদি এন সংখ্যক অ্যাটমের ক্ষেত্রে এটা আঁকি, একটু আঁকবি সাবধানে, এটা মোটামুটি বেশি দেবো না, 3-4টা পরপর দিলে যথেষ্ট। এই গ্রাফটা দিবি তো ছায়ার বই আঁকা আছে লাস্টে, সাঁতরাতে দেয় না যদিও। তো বুঝতে পারছি এইখানের উপর ওভারল্যাপ হয়েছে, এটা ওভারল্যাপিং স্টেট। 3SO হতে পারে, 3PO হতে পারে, আমি মেনলি 3P হচ্ছে। তাহলে এদিকের স্টেট গুলো কি হয়ে যাবে, কন্টিনিউয়াস, তাই তো? এটা মনে করো 1S, তাহলে ইনস্টিড অফ এনার্জি লেভেল এখন যেটা আমরা পাচ্ছি এনার্জি ব্যান্ড।
তুলে একদম ডার্ক করে দিতে পারিস। অনেস যত উপরে যাবে এটা বাড়বে, কেন বল দেখি? কারণ কি ইফেক্টটা বেশি পাবে তো, বেশি জায়গায় জুড়ে হবে। ঠিক। না আচ্ছা। ওই জন্য আরেকটা ক্লাসরুম করে দিয়েছি, ওইটা তো ধরাচ্ছে না। ফিজিক্স, ফিজিক্সের উপর বেশি ইন্টারেস্ট চলে মুশকিল, কারণ ফিজিক্স নিয়ে পড়তে মন যাবে, বিপদ। খুব একটা ভালো জিনিস নয়, ওটা কি মানে ভালো জিনিস নয়, আমি এই অর্থে বলছি কেরিয়ারের দিক থেকে। মানে এক, মানে কেরিয়ারের দিক থেকে ভালো নয় বলতে আমি এই এই লেভেলে আরো বলছি যে মিডিয়াম কেরিয়ারের ক্ষেত্রে যদি একদম হাই লেভেলের কেরিয়ারের দিকে যেতে পারিস তাহলে তো অনেকটাই ভালো, কিন্তু সেখানে অপরচুনিটি খুব কম, আর অনেক সময় লাগবে, অনেক ধৈর্যের ব্যাপার আছে। আর মেডিকেল ইঞ্জিনিয়ারিংটা ভালো হয়ে গেলে রেডিমেড একটা ব্যাপার আছে, খুব তাড়াতাড়ির মধ্যে, কারণ এটা অ্যাপ্লিকেশন ফিল্ড না। আর এটা কি, এটা অ্যাপ্লিকেশন ফিল্ড নয় তো। হুম, জটিল। আমি সেদিন একটা ইন্টারভিউ দেখছিলাম, এর কি বলে, ওই 2014 সালে যে জেই অ্যাডভান্সে প্রথম হয়েছিল, ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, দিয়ে ও ও ও যে কোচিং এ পড়তো, সেই কোচিং এর স্যারের সঙ্গে ইন্টারভিউটা দিচ্ছিল। ওই ছেলেটা এখন আছে ইয়েতে পিএইচডি করছে, কি বলে, ফিজিক্সে, কোথায় জানা পরিচিত ইউনিভার্সিটিটা হচ্ছে বার্কেলি, বার্কলি ইউনিভার্সিটি। প্রথমে এমআইটি তে পড়েছি, এমআইটি তে গ্রাজুয়েশন করেছি, ঠিক আছে, দিয়ে বার্কলিতে পিএইচডি করছে। যেখানে সব নোবেল লরেট সায়েন্টিস্টরা থাকে। বলছি ওইখানে ওই ইউনিভার্সিটির ভেতরে এনএল জোন লেখা আছে, এনএল জোন, পার্কিং জোন, মানে যারা কেবলমাত্র নোবেল লরেট তারাই ভেতরে গাড়ি পার্কিং করতে পারে। বুঝতে পারছিস তো, ওই ইউনিভার্সিটিতে গাড়ি পার্কিং করতে গেলে ভেতরে এখন নোবেল পেতে হবে। সেটা ইন্টারভিউ বললো। তো এই ছেলেটা প্রথমে কানপুর আইটিতে সিএসএ নিয়ে ভর্তি হয়েছিল, যে অ্যাডভান্সে প্রথমে ফার্স্ট হয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছিল, দিয়ে ছেড়ে দিয়ে করে আবার এমআইটি তে ফিজিক্স নিয়ে পড়েছে, একটা সেমিস্টার পরে ছেড়ে দিয়েছে। হুম হুম হুম। স্যারটা বলছে, ওই স্যারটা যে পড়াচ্ছে, না ওই যে ওই স্যার যে স্যারটাকে পড়িয়েছে, স্যারটাও বিটেক ইয়ের থেকে, কানপুর আইটি থেকে। দিয়ে বলছে, বলছি প্রথম দিন যখন স্টুডেন্টকে আমি দেখেছি, সেদিনই বুঝেছিলাম যে এটা একটা এক্সেপশনাল স্টুডেন্ট বটে। বলছে তার 1-2 মাসের মধ্যেই আমি ওর বাবাকে বলেছিলাম যে এই ছেলেটিকে যদি আপনি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করেন তাহলে ওয়েস্ট করা হবে। বলছি এবং যদি ভর্তি হয় ও টিকতে পারবে না, কারণ ও যে ক্রেজটা, হাঙ্গারটা আছে সেটা ফিজিক্স ছাড়া কেউ মেটাতে পারবে, বুঝেছি তো। এবং বলছে যথারীতি তাই হয়েছিল, যে ওখানে ভর্তি হয়ে 5-6 মাসের মধ্যে ও টিকতে পারেনি, মানে কম্পিউটার সায়েন্স নিয়ে যখন বিটেক ভর্তি হয়েছিল। ওটা পোষাবে না ও, মানে ও যে লেভেলের কিকটা পছন্দ করে, ঠিক আছে তো, সেটা এখন পাবে না। কারণ ওটা কি বলতে কি, অ্যাপ্লিকেশন লেভেলটা কি তোকে একটা সিচুয়েশন বলে দেওয়া হবে, সেই সিচুয়েশনটা তুই অ্যাপ্লিকেশন করবি, মানে ইনভেনশনের মতো বিষয় কিছু নেই এখানে। না, মানে নতুন কিছু একটা বিষয়কে নিয়ে তার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ডেপথে যাওয়া, সেই বিষয়টা তো ওখানে নেই। ওখানে কি টেকনিক্যাল ওয়ার্ক হবে শুধু। হ্যাঁ, তোকে এই সিস্টেম বলে দেবে, এই কোডিং, এই হ্যান্ড ট্যান্ড, এই ল্যাঙ্গুয়েজ জাভা, সি সি ল্যাঙ্গুয়েজ, তো একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা তোকে বারবার প্রিপেয়ার করতে হবে। ওটা তুই যত বেশি পারফেক্ট প্র্যাকটিস করতে পারবি, তুই তত ভালো ইঞ্জিনিয়ার হবে, পরিষ্কার বিষয়। আমি ওটাকে ছোট করছি না, ওটারও একটা পারফেকশন লেভেল, তার অ্যাপ্লিকেশন লেভেলের জন্যই তো এত কিছু চলছে। ওটা তো এবং ওটা হিউজ অ্যাপ্লিকেশন। কারণ
মানে ইঞ্জিনিয়ারদেরকে ছোট করা হলেও এটা বলতে বাধ্য যে এই কম্প্যারিজনে সব থেকে ভালো বুঝতে পারবি যে একটা কারখানায় ইনস্ট্রাক্টর একজনের দরকার হবে, কিন্তু শ্রমিক অনেক দরকার হবে। ভেরি সিম্পল বিষয়। তুই যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল যদি এলাকাতে যে কোনো কারখানাতে যদি যাস, একজন সুপারভাইজার থাকবে যে ডিরেকশন করবে সবাইকে, আর শ্রমিক কত থাকবে অনেক। তাহলে স্বাভাবিকভাবে ওখানে কাজের ক্ষেত্রটা বেশি থাকবে না? কি বুঝলি? ইঞ্জিনিয়ার মানে দক্ষ শ্রমিক, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে দক্ষ শ্রমিক। মানে যদি মানে ওটা খুব খারাপ ভাবে বলা হলে আর কি, কিন্তু কাজ তো কোনোটাই ছোট নয়। ইঞ্জিনিয়ারিং কাজটা ওরকম বলা যায় না, ওটা অনেক বড় কাজ, অনেকটাই বড় কাজ। একজন ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে অনেক কিছু জানতে হবে। কিন্তু মানে এক একটা পার্টিকুলার মানুষের এক একটা পার্টিকুলার ন্যাক থাকে। তুই কোন কাজটা ভালো বলে তুই সে কাজটা করতে চলে যাবি তা নয়, ওটা কি? এই যদি মনে করতে, মনে কর সচিন টেন্ডুলকার, যে আমি তো 40 বছর পরে ক্রিকেট খেলতে পারবো না, বেকার ফালতু মাত্র 20 বছর গান করি, সারা জীবন করতে পারবো, বয়স্ক শুয়ে শুয়ে করবো, তো কিছু হতো লাইফ? ওটা কি? 3 ইডিয়ট এক্সাম্পল দিয়েছি, 3 ইডিয়টে এক্সাম্পল দিয়েছে না? সেই যে যখন ইয়েকে জিজ্ঞেস করছে, এই যে রাঞ্চো বলছে যে আমরা ফেল করে যাচ্ছি আর তুই প্রত্যেক পরীক্ষা ফার্স্ট হয়ে যাচ্ছ, বলছে না, বলছে কারণ ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমার প্যাশন, এটা আমার রক্তে আছে। তো এটা প্যাশন নয়, তুই ফেল করছিস। তো ওর প্যাশন সে বের করলো না ব্যাগের ভেতর থেকে, একটা সে ফটোগ্রাফের চেয়েছে, ফটোগ্রাফি হচ্ছে তোর প্যাশন। এবার ও যদি মনে করেন ইঞ্জিনিয়ারিং কাজের ভালো লোক খুব সম্মান করে তাই করলো, তাহলে ওটা সবসময় ফেলোয়ার হবে সিস্টেমে। মানে ম্যাক্সিমাম পিক লেভেলে পৌঁছাতে হবে না, একটা সাধারণ জীবনযাপন করতে পারবে সেটা কেমন কি ব্যাপার। তুই একটা যে কোনো কোর্স পাস করে নিলি, সেই কোর্সটা পাস করার পর তুই একটা জবে ঢুকে গেলি, তুই একটা স্যালারি তো সাধারণ একটা জীবনযাপন। কিন্তু ওইটাতে যে ম্যাক্সিমাম লেভেলটাতে তুই পৌঁছাতে পারবি না কোনোভাবেই, যদি তোর ওটা প্যাশন না হয়, ওটা যদি তোর ভালো লাগার বিষয় না হয়, তুই পারবি না। তুই মনে কর সিম্পল, তুই মনে কর ডাক্তার হস, আর তুই মনে কর এমনি সাধারণ যদি মানুষের ইন্টেনশন নেচার, তুই হয়তো দেখবি যে সব মানুষকে পছন্দ করো শুনি। তুই ডাক্তার, ভালো ডাক্তার তখন হতে পারবি তুই সমস্ত রকমের মানুষকে পছন্দ করতে পারবি। ডাক্তার মানে বুঝতে পারছিস তো, প্রথমে তো শিখতে হবে ডাক্তার এটা, কিন্তু সেকেন্ড থিং তোকে হতে হবে, ম্যাক্সিমাম ডাক্তার কিন্তু হয়ে যায় ওটা কিছুদিন পরে না থাকলেও পেশেন্ট, মানে ওটা 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 সমস্ত ধরনের মানুষের সঙ্গে মানে কাজ করতে করতে বা সমস্ত সমস্ত ধরনের পেশেন্ট দেখতে দেখতে ওদের ওটা অভ্যাস হয়ে যায়, এবং আস্তে আস্তে ওটা হ্যাবিচুয়েট হয়ে যায়। কিন্তু ভেবে দেখ, কারো যদি আগে থেকে ওটা থাকে, তাহলে সে ওর থেকে আরো বেশি ম্যাক্সিমাম লেভেলে পৌঁছাবে, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা তাহলে দেখ, এই যে এনার্জি, তাহলে এইখানে কি হচ্ছে, এইখানে যে এনার্জি স্টেট গুলো, এই এই যে ওভারল্যাপিং স্টেটটা, কন্টিনিউয়াস স্টেটটা, এইটাই কি তৈরি করবে, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে? এইখানটাতে তৈরি, এগুলোর সঙ্গে কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের কোনো সম্পর্ক নেই। এটা কিভাবে তৈরি হবে আমি বলছি। এইখানটাই কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড হবে, সিবি অ্যান্ড ভিবি। এবং ওই ছেলেটা যার যার কথা আমি বলছিলাম, ওই ছেলেটা যে জিনিসটা নিয়ে এখন রিসার্চ করছে, যে বিষয়টা নিয়ে, মানে সেটাতে কাজের ক্ষেত্র সবচাইতে কম, সবচাইতে মোস্ট টাফেস্ট বিষয়, কোয়ান্টাম গ্র্যাভিটি। হ্যাঁ, কোয়ান্টাম গ্র্যাভিটি নিয়ে কাজ করছে। তার মানে তুই বুঝতে পারছিস ওটা কোনো পেন পেপার, মানে ওর কোনো কম্পিউটার সিমুলেশন নাই, কিছু নাই, মানে ওর সম্পূর্ণ পেন পেপার রিসার্চ, মানে যেটার কাজের ক্ষেত্র একবারেই কম, নেই বললেই চলে। মানে আইনস্টাইনের ছেড়ে যাওয়া কাজটা করছে বলতে পারিস। তাই তুই বুঝতেই পারছিস, তো সেইটা এখন কবে হবে নাও হতে পারে, ও 3 বছর ধরে খাটছে পড়াশোনা করছে, ওটা নাও সাকসেস পেতে পারে। বুঝেছিস? তা তুই তুই যদি ভাবে যে ও তো মেডিকেল কত আগে ডাক্তার হয়ে যেত, ইয়ে পাস করলে, কি বলে, কম্পিউটার সায়েন্স পাস করলে কত ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যেত, একদম বড় চাকরি পেয়ে যেত কতদিন আগে। কিন্তু ওর যে স্যাটিসফ্যাকশনটা হচ্ছে এটা হতো না, মানে জীবনের যে অ্যাকচুয়াল মানেটা ও বুঝতে পারছে, কারণ ও কি, ও যেটা চায় সেটা একদম ম্যাক্সিমাম লেভেলে করতে পারছে। অথচ পেন পেপার রিসার্চ তেমন কোনো ইয়ে নেই, সবচেয়ে টপ ইনস্টিটিউটে করছে, এটা বুঝতে হবে, ওয়ার্ল্ডের, মানে ওই কাজটা ওয়ার্ল্ডের যেখানে টপ সেখানেই করছে, বুঝেছিস তো?
ওই জন্যই বলছি, তাহলে কি তার মানে কি তুই ওইরকম ম্যাক্সিমাম লেভেলে পৌঁছাতে পারিস তাহলে এটা খুবই ভালো, কিন্তু সেটা খুবই টাফ কারণ জায়গা খুব কম। তো ওই জন্য আমি বললাম যে বেশি ইন্টারেস্ট চললে যেমন ভালো তেমন ক্ষতিও। নেক্সট কি বলছিলাম, হ্যাঁ এবার আমরা কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডে কিভাবে তৈরি হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে দেখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে সিলিকন অ্যাটমের ইলেকট্রন বিন্যাস করে, সিলিকন সিলিকন সিলিকনটা গেলে তাহলে দেখ, সিলিকন অ্যাটমের পরমাণু ক্রমাঙ্ক 14, একটা সিলিকন অ্যাটম ইলেকট্রন বিন্যাস করছি জাস্ট, দিয়ে আমরা এর সঙ্গে এন সংখ্যকের কি হবে সেটা বলার চেষ্টা করবো। তাহলে কত বলতে 1s2 2s2 2p6 3s2 3p2 নাকি? বুঝতে পারছিস কেন আমি প্রথম থেকে 3p3p নিচ্ছিলাম বাইরেটায়, এই এক্সাম্পলটা দেবো কেন 3s1 কেন 3s2 কোথায় আপেল ফিপিল পাচ্ছিস তুই? ছটা পিয়ে এটা কত 2 2 4 6 10 10 বাদ 2 12 14। তাহলে দেখ বলতে কি বাইরের বাইরের কক্ষের ইলেকট্রন মানে কোনগুলো, এই যে এসপি ওর বাইটাল, দেখ এসপি এগুলো বাইরে ওটা তো। দেখ আমি একটার ক্ষেত্রে আমি যদি বলি তাহলে আমরা এটা এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা তুই বল দেখি এইখানে আমি যদি সব থেকে বাইরের আউটার অরবিট আউটার যে সেলটাকে নিই মানে প্রিন্সিপাল নাম্বার যেটা সব থেকে বেশি 3s3p, এটাকে যদি নিই ভেবে দেখ কি হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা। এই 3s3p একসঙ্গে মিলে কন্ডাকশন এন্ড ভ্যালেন্স তৈরি করবে, ঠিক আছে? তো দেখ কি হবে ব্যাপারটা, মনে কর প্রথমে আমি যদি বলি যে একটা সিলিকন অ্যাটমের ক্ষেত্রে বল আউটার সেলে কতগুলো এনার্জি স্টেট আছে টোটাল, আউটার সেলে টোটাল এনার্জি 3s3p মিলে বল টোটাল এনার্জি স্টেট কতগুলো আছে? এখানে দুটো, এখানে ছটা, আটটা। এনার্জি স্টেট কত? ছটা। তো এখানে ছটা নয়, ছটা ইলেকট্রনের জন্য, এক একটা ইলেকট্রনের জন্য একটা এনার্জি স্টেট, তাহলে এখানে ছটা, পিও তো ছটা থাকে আর এসে দুটো, তাহলে এখানে দুটো এনার্জি মানে দুটো এস, দেখ এস এনার্জি স্টেট কটা? দুটো। আর পি এনার্জি স্টেট কটা? ছটা। যার মধ্যে দেখ এইখানে দুটো ভর্তি আর এইখানের দুটো ভর্তি, চারটা খালি। ভেবে দেখ এটা আমি কার কথা বলছি, 1 ইলেকট্রনের জন্য। হ্যাঁ এটা ফিল্ড, এটা সংক্ষেপ লিখে আনতে বুঝতে সুবিধা করে, এটাও ফিল্ড আর এটা কি আনফিল্ড। এবার আমি যদি এন সংখ্যক সিলিকন অ্যাটম বলি ভেবে দেখ, তাহলে এস কতগুলো থাকবে? 2n সংখ্যক। আচ্ছা পি কতগুলো থাকবে? 6n সংখ্যক। তার মধ্যে কত হবে? 2n কি হবে? ফিল্ড, 4n আনফিল্ড। কখন হয় বন্ধু? যখন সব আলাদা আছে, একসঙ্গে থাকলে নয়। এন সংখ্যক ইলেকট্রন সব আলাদা আছে, ক্রিস্টালের মধ্যে নেই, এন সংখ্যক ইলেকট্রন সব আলাদা আলাদা আছে। তাহলে 2n কি? ফিল্ড। এই 2n কি? ফিল্ড। এই 2n কি? আনফিল্ড। বা এমটি বলতে পারিস, এমটি। এইবার দেখ ইন্টারেস্টিং যেটা বিষয়টা হবে সেটা হচ্ছে যে এইখানে এই গ্রাফটাতে বুঝতে পারবে, একটা গ্রাফ আছে হ্যাঁ, এনার্জি আর রেডিয়াস আর। রেডিয়াসটা কি? অ্যাটমিক ডিস্টেন্স, এটা এখন কি অ্যাটমিক ডিস্টেন্স।